বাগাইহাট জোন, আঁকা বাঁকা রাস্তা। আমরা পাহাড়ের উপর থেকে ধীরে ধীরে নিচে নামবো, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে কিভাবে ছুটে চলা এটা একটু দেখে নিচ্ছি। উপজাতির বাচ্চারা স্বাগত জানায় এভাবে করে পর্যটকদের। গিরিখাত, পাহাড়ের পাশে খাত, তাকালে মাথা ঘুরে যায়, অনেক গভীর। এই মাঝে মাঝে এই গভীরও চলে যাব আমরা, এমনি করে পথ চলা। সাজেক বেলে থেকে বাগাইহাট আমরা বের করতে যাচ্ছি। এটা হচ্ছে বাগাইহাট জোন এলাকা। রাস্তায় কিভাবে ছুটে চলতে হয় এই যে আমাদের 10 জনের একটা পর্যটন টিম। এখানে আমার অন্য বন্ধুরা 9 জন। এটা মহেন্দ্র একটা পিকআপ আমরা ভাড়া করে দিচ্ছি। এটা গতকাল সকালে আমরা নিয়েছি। সকালে আমরা যখন এসে বাগেরহাট নামলাম, রাজারবাগ থেকে আমরা এসছি। একটা বিজনেস ক্লাস গাড়িতে এসেছিলাম। সেই গাড়িটা 17 জন যাত্রী নিয়ে আসছিল এবং 1600 টাকা ভাড়া। ওটা রাতে 15-11টায় ছেড়েছে। তো বিরতি ছিল সেখানে কুমিল্লাতে। তার পরবর্তীতে পাহাড়িয়া এলাকায় গাড়ি এসছে এবং এটা ভালোই লাক্সারিয়াস ছিল। সুবিধা মতো ঘুমানো গিয়েছে, সিট লেগে। একটা বিশাল বড় আছে। যখন 27 জন যাচ্ছে তা বুঝতে পারেন যে কতটুকু জায়গা পেয়েছে। তো জার্নিটা ভালো ছিল। ওটা হলো পরবর্তীতে আমরা যখন নামলাম এসে বাগাই ছেড়ে নেমেছিল। সকালে আপনার সাথে যখন কথা বলেছি তখন বাজে কয়টা? 6টা। ওটা ছিল খাগড়াছড়ি। খাগড়াছড়ি পর্যন্ত এসেছিলাম আমরা 6টায়। তো ওইখান থেকে আমাদের এই ড্রাইভার সাহেবের সাথে কথা বলে এখানে নাকি রেট হলো ওই 6টা থেকে ধরে পরবর্তী দিন সন্ধ্যা 6টা পর্যন্ত। তো ওনারা এই সেবাটা দিয়ে থাকে পর্যটকদের। তো 8 জন 9 জন 10 জন হলে ভালো। একসাথে এই গাড়িটা 12,000 টাকা ভাড়া করেছি আমরা। গাড়ির অন্যান্য খরচ তাদেরই এই প্যাকেজের ভিতরে। আমাদেরকে মিনিমাম 6টা স্পট ঘুরাবে তারা। অলরেডি আমরা 3টা স্পট ঘুরে এসেছি। আমরা এরপর সাজেক ভ্যালি থেকে বাগেরহাটে যাবো। ওখানে চেকপোস্ট আছে। ওখান থেকে পরবর্তীতে আমরা খাগড়াছড়ি যাবো। খাগড়াছড়ি আবার 3টা স্পট ঘুরে দেখাবে ব্যবসায় আব্দুল জব্বার, ওদের সাথে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা পাহাড় থেকে আমরা আরেকটা পাহাড়ে উঠছি। একেবারে সর্বনিম্নে গিয়েছিলাম, এখন আবার উপর দিকে উঠছি। এই বিষয়টা একটু আমি উপলব্ধি করার জন্য হয়তো রেকর্ড করে নিচ্ছি। পরবর্তীতে আমি দেখা বা ছেলেমেয়েরা দেখা বা অন্য কেউ যদি দেখতে চান হয়তো কাজে লাগতে পারে, এটা চিন্তা করে আমি ফিরতি পথে একটু ভিডিও করার চেষ্টা করছি। আমি আপনাদের সাথে রয়েছি মীর বাবুর রহমান। তার নাম মীর বাবুর। আমি মীর বাবুর আপনাদের সাথে রয়েছি।
নামছে এরকম। এই যে নিচ দিয়ে একটু কালবারের মতো, এই নিচ দিয়ে কিন্তু পানি যায়। এই কালবারের নিচ দিয়ে একটু পাহাড়ের নিচ দিয়ে গিয়ে পানি যেতে যেতে এক পর্যায়ে দু পাহাড়ের মাঝখানে একটা নদী থাকে এরকমের, সেই নদী দিয়ে চলে যায়। আমি নদীর পানিগুলো দেখেছি ঘোলা, তো ওই দুই পাহাড়ের মাঝখানে যে পানিগুলো, ওই পানিগুলো যে প্রবাহিত হয় ঘোলা পানি। তো এভাবেই এই যে পাহাড়ের পানিগুলো যেতে যেতে যায়, যে কালবার দেখুন, এই যে দেখাচ্ছি ওর কাছে। এগুলো এই বৃষ্টির পানি এখানে চলে যায়। এই যে রাস্তার ধারে তো কাদা যেতে থাকে, সেগুলো পানির সাথে মিশে পানিগুলো চলে যায়। পানিগুলো আসলে খুব দ্রুতই নিষ্কাশিত হয়ে যায়। প্রকৃতি এমন সুন্দর আল্লাহ তাআলা বানিয়েছেন, তার বানানো এই পৃথিবীর বিভিন্ন জায়গাগুলো ঘুরে না দেখলে আসলে চেনা যায় না। সাধ্যের মতো আমরা যদি ঘুরে আল্লাহ তাআলার এই সৃষ্টির দিকে যদি তাকাই আমরা, তাহলে আসলে বুঝতে পারবো। পাহাড়ের চূড়ায় যখন আমরা থাকি তখন নিচের দিকে তাকালে মনে হয় যে এই গিরি খাদে যারা রয়েছে, এই পাহাড়ের পাদদেশে যারা রয়েছে, তারা কি মানে এই পাহাড় থেকে এই ধসে পড়া যে অংশ সেটার তলে পড়ে যেতে পারে, তাহলে কিভাবে তারা বসবাস করে বাঁচে, কীভাবে হয়। আসলে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, তিনিও সবাইকে নিরাপত্তা দিয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে সম্ভাবনা দেখে আমাদের নিজেদেরও নিরাপত্তাটা দেখতে হয়। যদি দেখা যায় যে হ্যাঁ, পাহাড়ের কোনো একটা অংশ ধসে পড়তেছে, সেখানে যদি বাড়িঘর থাকে নিচে, তাহলে তাদেরকে একটু সরে যেতে হবে। এছাড়া অন্যান্য জায়গা যখন পাহাড়ের ঢাল থাকে, মাটিটা যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাল মাটি। লাল মাটি তো ভেঙে পড়ে না, এটা কামড় দিয়ে পড়ে রাখে এবং এর উপরে ঘাস গজিয়ে থাকে। প্রাকৃতিক অনেক ঘাস টাস রয়েছে, গাছ হয়, এই আমরা দেখি মাটির অবস্থা। তো ফলশ্রুতিতে আসলে পাহাড় কিন্তু মানে ইচ্ছে করলে যে ভেসে যাবে বা যায় তা না। যুগ যুগ ধরে, শত বছর ধরে, হাজার বছর ধরে এমনিভাবে ওই যে পাহাড়, তার যে উঁচু মাথাটা উঁচু করে নিয়েই দাঁড়িয়ে থাকে। এই যে এরকম দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্রিজের মতো রয়েছে, নদীর উপরে এই নদীর পানি খোলা, নদীর পানি, এই পানিগুলো ওই চূড়ার পানিগুলো এভাবে এই সমস্ত নদীতে ঘুরে ঘুরে একটা পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, একটা পাহাড়ের চূড়ায় উঠতে হলে ওটার চারিপাশ দিয়ে ঘুরে 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 আস্তে আস্তে ঢালটাকে উপরে উঠতে হয়। সোজাভাবে উপরে ওঠার কোনো সুযোগ নেই। দেখা যাচ্ছে যে সর্দি লাগার রাস্তা, কোথাও একটু রিস্ক থাকে, কোথাও দেখলাম আমি 95 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে হয়, কোথাও তারও চেয়ে বেশি, হয়তো 30 ডিগ্রি না 40 ডিগ্রি 35 ডিগ্রি অ্যাঙ্গেলে এমনও রয়েছে, যেখানে মানে ওই কর্নারে আবার মিরর দিয়ে রেখেছে সরকার, যাতে করে একটা গাড়ি যদি আসে তাহলে যাতে দেখতে পারে, সেরকম মিরর দিয়ে রাখা। তো আমরা ওই যে পাস করে আসছিলাম, এটাকে আসলে চাঁদের গাড়ি বলে। আর আমরা যেটা আছি এটা কিন্তু মাহেন্দ্র, এটা হচ্ছে পিকা, এটা চাঁদের গাড়ি নয়। আমরা এই যে মাটিটা দেখছি, এখানে যে পাহাড়ে একটা ঢাল রয়েছে, এই তো লাল মাটি, নিঃসন্দেহে আমরা একটু দেখি দূরের যে পাহাড়, ওই যে মানে বৃষ্টি এবং পাহাড় আকাশ সব মিলে গিয়েছে। ওই যে ওখানে আকাশে সব মেঘ জমেছে, প্রচুর মনে হয় দূরে বৃষ্টি হচ্ছে। এই তো সুন্দর ওই পাহাড়ের উপর মেঘ, এই মেঘগুলো ওইখানে বাঁধা খায়, ওই যে মনে হচ্ছে যে ধোঁয়ার মতো। আসলে এখানে মেঘগুলো যে বাঁধা খেয়ে তারপরে এটা ঝরে পড়ছে, বৃষ্টি হচ্ছে এখানে। এই বৃষ্টিটা ভারী বৃষ্টি, যেহেতু
জন্য এই বাষ্পগুলো একটু ভারী থাকে তখনও, মানে হয়তো হালকা থাকে কিন্তু ঘন শুনে বিষয়টি থাকে। আমরা একটা টিলা থেকে অর্থাৎ একটা পাহাড় থেকে আবার নিচে নেমে যাচ্ছি, যেতে 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 একদম নিচে চলে যাব, তারপর আরেকটা পাহাড় উঠে যাব। এমনি করে পথ চলতে হয় পার্বত্য চট্টগ্রামের। দেখুন দূরের জায়গাগুলো উপর থেকে তাকালে দেখতে মাথা ঘুরে যায়, এরকম একটা অবস্থা। এবং হলো অনেক আঁকা বাঁকা রাস্তা দেখতে পাই, আমি দেখানোর চেষ্টা করবো যে একটা পাহাড় থেকে কীভাবে আরেকটা পাহাড়ে যেতে হয়। এই যে ঘুরে 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 চলছে একটা কলা গাছের লাগানো বোঝা যাচ্ছে, অনেকে বাগানো করে। আগে এক সময় এই সন্তুল আরমান নেতৃত্বে যে উপজাতিরা রয়েছে তারা এক সময় অনেক চাষ করতো। তারা এই অঞ্চল থেকে আমাদের বাংলাদেশ সরকারের বিষয়ে অসহযোগিতা করতো এবং এই জন্যেই মানে পাহাড়ি অঞ্চল আমার জানা মতে যে মানে চাষাবাদ করা যেত না, তারা এগুলো দখল করে রেখেছিল দীর্ঘদিন তাদের সুবিধা মতো। এখানে যতজন ছিল উপজাতি তারা হয়তো যেগুলো চাষ করতো, জুম চাষ করতো এরকম শুনতাম, আরও কিছু চাষবাস করতো। এছাড়া মাটি হচ্ছে এমন একটা জিনিস, এই যে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় এর মাঝখানে কিন্তু এখানে ব্রিজ রয়েছে, এই ব্রিজ দিয়েছে, এটা কিন্তু বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কিন্তু স্বাভাবিক যে প্রকৃতি সেটা থাকবে না, যেটাকে যেভাবে ছিল সেভাবেই দিতে হয়, রাখতে হয়। আমরা কিন্তু সভ্য সমাজে যখন পড়ে যাই তখন হচ্ছে এরকম যদি দেখি যে হ্যাঁ এদিকে ব্রিজ আছে, ব্রিজের অংশকে আমরা দখল করে আরেকজনে এটাকে কাজে লাগিয়ে ফেলি। আরে এটা তো জায়গাটা রাখতে হবে যেন এটা স্বাভাবিক যে পানি চলাচলের জায়গা সেটা যেন থাকে, তাহলে কিন্তু এরকমের এই প্রকৃতির মতো পার্বত্য অঞ্চলে যেমন যে পানি কোথাও আটকে থাকে না, বেজে থাকে না, এরকম কিন্তু করা যেত, হওয়া যেত। আর আমাদের সভ্য সমাজে পানি আটকে যায়, হ্যাঁ, জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেটা কিন্তু আমাদেরই সৃষ্টি। সভ্য সমাজে আসলে সেই সৃষ্ট যেই মানে মানব সৃষ্ট যেই সমস্যাগুলো সেগুলোর ব্যাপারে যারা সভ্য যে দেশগুলো তারা কিন্তু যথেষ্ট সচেতন, তারা ছাড় দিয়ে থাকে। আমরাও বাঙালি যাতে যদি ছাড় দিয়ে এই জায়গাটা ভালো হয়। এখানে কিন্তু পশরা সাজিয়ে নিয়েছে পাহাড়িরা, পর্যটকরা এখানে থেমে কেউ বা আম খাচ্ছে, আনারস খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো পাহাড়ি আনারস খুবই সুস্বাদু, কলা আমি খেয়েছি, মজা আম খুবই সুমিষ্ট আম ছিল। এই তো আরেকটা ঢাল দিয়ে আরেকটা পাহাড় এমনি করে সর্দি আঁকা বাঁকা পথ। কখনো বা দেখা গেল সামনে আসলাম, আবার কতটুকু পিছনে গেলাম, আবার 1 কিলোমিটার পিছনে চলে গেলাম, আবার এমনি করে আরেকটু পথ সামনে বাড়ালাম, এমনি করে সেই 31 কিলোমিটার জায়গা আমাদেরকে অতিক্রম করে তারপর বাগাইঘাট থেকে এই 31 কিলোমিটার দূরে ছাজুরি যেতে। এই সামনে আরেকটা নদী একটা ব্রিজের মতো হয়েছে এখানে, এটা নদী নাকি পানির নিষ্কাশিত হয় এখানে আছে পানি। অনেকগুলো আম গাছ লাগিয়েছে, ছয় কিলোমিটার বাকি আছে প্রায়। অতিক্রম করে এসেছি।
জায়গা দেখতে পাচ্ছি, পাহাড়। এখানে আগুন লেগে গিয়েছিল সম্ভবত এক সময়, চলে দেখা গেছে। জঙ্গল হয়ে যায়, জঙ্গল বা কখনো আবার আগুন লাগিয়ে লেগে যায়, সেভাবে আবার পরিষ্কার হয়ে যায়। এখানে যে গাছগুলো বড় হয় আমরা জেনেছি ওদের সাথে কথা বলে, এগুলো কারো না কারো দখলে থাকে, গণভূমিরই কতটুকু তখন সরকারের দখলে থাকে, বন্ধের দখলে। এখানে দেখতে পাচ্ছিলাম ফসল অনেকে কিনে নিচ্ছে। তো সেই বন বিভাগের বাহিরে যেগুলো অনেকে লোকাল লোকেরা একটা কৃষক হিসাবে দখল করে নেয়, দখল করে সেগুলো চাষাবাদ করে, তাদের আন্ডারে থাকে এই অঞ্চলগুলো। সেগুলো আবার গাছগুলো বড় হলে সেগুলো কাঠের কেটে ওই দিক দিয়ে কাছাকাছি কোনো রিসেপ্টেশন করে সেখানে কাজে লেগে যায়। ওখানে কাঠ চারাই করে সেই সনাতন পদ্ধতিতে, সেখানে বড় বরাত দিয়ে যায়। দেখতে পাচ্ছি বাগানের মধ্যে রয়েছে টিলাযুক্ত পাহাড়, অনেকটা সমতল মতো এলাকায় চলে এসেছি আমরা। এখানে লটকন রয়েছে, আম রয়েছে। সামনে থেকে কিছু কিনে যাবে নাকি? কিছু কিনে নিয়ে যেতে হবে। ফ্রেশ যেখানে পাবো সেখানে নিয়ে দাঁড়াই, হ্যাঁ ফ্রেশ কিছু পাবো, কিনে যেতে নিতে পারি। আজকে শনিবার না, হ্যাঁ দিঘিনালাতে দাঁড়াইলে 10 মিনিট দাঁড়াইলে আজকে বাজার তো ওখানে পাবেন। ফ্রেশ যেন কিনতে পারি, কিছু আনারস কিনবো, আম কিনবো কিছু। ওই তাহলে ওইখান থেকে নিয়ে ওখানে কম আছে আজকে বাজার বার আরো। ওই যে কালকে বললাম না দিঘিনালা বড় বাজার যেতে পারো। এখানে লেবু ছিল দেখলাম। ডাবও আছে, ডাবের সাইজগুলো অত সুন্দর না, তবে ডাবের পানিটা মিষ্টি। আমি তাকে খেয়েছি পাহাড়ি অঞ্চলে, লাল মাটির নারিকেল গাছ, ওটা ডাব। তো মনে হচ্ছে এই জন্য হতে পারে লাল মাটিতে পোতা যে কোনো। এখানে আর্মির লোকজন রয়েছে, তারা পাহাড় দিচ্ছে, বাগায় ট্রাই করবে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে পর্যটকদের জন্য, সেই জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা লোকালয়ে চলে আসছি। আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ।